হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের পর্বটা বা আজকের ভিডিওটা এত বেশি স্পেশাল হতে চলেছে যে তোমাদের কল্পনার বাইরে। আমি সিরিয়াসলি বলছি ভাই, মানে গত পর্বে ড্রাকেন মারা গিয়েছে, তো তুমি একবার চিন্তা করো, ড্রাকেনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে মাইকি, এবং ড্রাকেন বর্তমানে অলরেডি ভ্রামিং গ্রুপে রয়েছে এবং ভ্রামিং গ্রুপের সবাই কিন্তু ড্রাকেনকে পছন্দ করে। তো সাউথের লোক এসে ওদের গ্যাংটার নাম জানে কি রুকোহারা নাকি কি গ্যাং, ওরা তো মেরে দিল ড্রাকেনকে, বাট সেটার ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে এবং সেটার ইম্প্যাক্ট কোন পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে সেটা আমি আজকের পুরো ভিডিওতে কভার করবো। মানে নর্মালি ভিডিওটা আমি 10 মিনিটের বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি যদি অর্ধেক ভিডিও দিয়ে তারপর যদি তোমাদের আরো অপেক্ষায় রাখি, তোমরা অতখানি সহ্য করতে পারবে না। তো আমার একটু কষ্ট হবে, আমাদের এডিটরটা একটু ফাটবে। নর্মালি অন্যান্য ভিডিও বানানোর চেয়ে এই মাঙ্গা দিয়ে ভিডিও বানানো অনেক বেশি কঠিন, কারণ যারা ভিডিও এডিটর তাদের মাঙ্গা পুরো জায়গা মতো সেট করতে হয়। তো চিন্তা করো, আমাদের যে ভিডিও এডিটর তারা তো ইংলিশ মিডিয়ামের না, তাহলে তো ওরা ম্যাজিস্ট্রেটে থাকতো, তো ওদের জন্য এটা করা খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বলবো না, একটা কথা বলবো, আজকের ভিডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন নেই, আমরা সরাসরি ভিডিও কভার করবো। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, দাবি থাকবে যে আমি তোমাদের জন্য আজকে 10টা চ্যাপ্টার কমপ্লিট করবো, 224 থেকে 233 পর্যন্ত, অনেক কষ্ট করে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো ভিডিও লাস্টে, এবং আশা করি তোমরা যদি 10,000 মানুষ ভিডিওটা দেখো, তোমরা যদি 15,000 মানুষ ভিডিওটা দেখো, অতটুকু গিফট আমাকে করবে, অ্যান্ড আই বিলিভ আই ডিজার্ভ ইট। আমি লাস্টে বলবো। তো যাই হোক, গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে ড্রাকেনের মৃত্যু হয়েছে। তো এই এপিসোডে আমরা চিন্তায় আছি যে ড্রাকেনের মৃত্যুর প্রতিশোধ নিতে কে আসবে। প্রথমত মাইকি আসবেই না, এর কারণটা হচ্ছে মাইকি তো অলরেডি ড্রাকেনের প্রতিদ্বন্দ্বী এবং ড্রাকেনের সাথে মাইকির কোনো সম্পর্কও নেই, এবং মাইকি কিন্তু বর্তমানে ডার্ক ইম্পালসিভিটিতে ভুগছে, যেটা মানে হচ্ছে অন্ধকার আবেগ প্রবণতা। ভিতর থেকে হঠাৎ পাগলামার আবেগ চলে আসে, মনে করে যাইছে তাই করে দিল। এটা হচ্ছে ডার্ক ইম্পালসিভিটি বা এই ধরনের একটা কিছু। তো যাই হোক, 224 নম্বর চ্যাপ্টার যখন শুরু হয়, আমরা চ্যাপ্টারের শুরুতেই দেখতে পাই ড্রাকেনের লাশ নিয়ে অ্যাম্বুলেন্স চলে গিয়েছে, আর সেনজু তখন তাকিমিচিকে বলে, সেনজু মানে ওই যে ভ্রামিং গ্রুপের লিডার ওই মেয়েটা, হানা কাকি তুমি এখন কি করবে? তাকিমিচি তো কিছুই বুঝতে পারছিল না ও কি বলবে, তবে তারপরেও সে বলে আমাকে মাফ করবে, কি বললে তুমি? আর তখনই আমরা দেখি এখানে তাকিওমি দৌড়ে আসে, ভ্রামিং গ্রুপের ভাইস ক্যাপ্টেন, লাইক ড্রাকেনের মতো। ড্রাকেন যেমন টোমানের ভাইস ক্যাপ্টেন ছিল সেরকম। আর সে সেনজুকে বলে, হাই এগুলো কিভাবে হয়ে গেল? আমি তো রুকোহারা ট্রেন্ডাইকে এবার ধ্বংস করে দেবো, ওদের গ্যাংয়ের একজনকে আমি বাঁচতে দেবো না। আর এরপর তাকিওমি বেনকাইকে ইশারা করে। বেনকাইকে তো চেনই, পাগলামার কই যে দাঁড়িয়ালা। তো ওই ইশারা দেখে বেনকাই সবাইকে বলে, তোমরা যারা এখানে আসো সবাই লাইনে দাঁড়াও, আমাদের একটা ইমার্জেন্সি মিটিং রয়েছে। আর আমরা দেখি তখন সেনজু তাকিওমিকে আটকানোর চেষ্টা করে, ভাইস ক্যাপ্টেনকে। সেনজু বলে, আমরা এসব আজ করতে পারবো না, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কত লাশ পড়বে? তাকিওমি বলে, তাহলে আমরা কি করবো? সেনজু চুরি পরে বসে থাকবো? সেনজু বলে, আমি এটা তো যাই না, অ্যাটলিস্ট আজকে আমরা এটা করবো না। তো তখন তাকিওমি বলে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এভাবে বসে থাকবো? ওরা ড্রাকেনকে মেরে ফেলেছে। শোনো সেনজু, এটা শুধুমাত্র তোমার লড়াই নয়, এই লড়াই এখন আমাদের সবাই, এটাতে অনেক বড় খুন খারাপি হবে। যদিও আমি নিজেও এমনটা চাইনি, কিন্তু রুকোহারা টেন্ডারের ছেলেরা যেটা করেছে এটা আমাদের বাধ্য করেছে খুনি হতে। আর তখনই আমরা দেখি আমাদের সবাইকে অবাক করে দেয়, সেখানে বাইক নিয়ে অনেক ছেলে চলে আসে, পুরো একটা বাইকের গ্যাং চলে আসে, এবং আমরা দেখতে পাই এখানে আর কেউ নয়, রুকোহারা টেন্ডারের গ্যাং চলে এসেছে। এবং এখানে আমরা সাউথকে দেখতে পাই। সাউথ বলে, মনে হচ্ছে আমরা ড্রাকেনের মৃত্যুর তামাশার একেবারে সঠিক সময় চলে এসেছি, তাহলে বিনা বাধায় চলো লড়াই শুরু করি। আর তখন তাকিওমি বলে, তোর সাথে সকল ঝামেলা আমরা এখানেই শেষ করবো সাউথ। কিন্তু তখনই আরেকটা বাইকের শব্দ আসে, আর এই বাইকের শব্দ আর কারো নয়, বরং এটা ইনভিনসিবল মাইকির বাইকের শব্দ ছিল। আর আমরা দেখি মাইকি সেখানে চলে এসেছে, হয়তো ড্রাকেনের খুনের প্রতিশোধ নিতে। তো নর্মালি আমরা সবাই মনে করেছিলাম যে হয়তো সিজন 5 বোরিং হতে চলেছে, কারণ আসল মারামারি, আসল ফাইট তো সব শেষ, ফিউচার সব কমপ্লিট। বাট না, এখন থেকে পুরোটা যে তোমার টোকো রিভেঞ্জার চলবে, পুরো 100তে 100 ভাই। এতদিন যা দেখেছো এখনকার কাহিনীগুলো মনে করো যে আরো ডেঞ্জারাস। তো যাই হোক, সবচেয়ে ডেডলি একটা ব্যাপার হতে চলেছে আজকের ভিডিওতে। তো যাই হোক, আমরা দেখি মাইকিকে দেখে সবাই তো একদম ভয় পেয়ে গিয়েছে, বিশেষ করে তাকিমিচি। আর আমরা দেখি 3 ডেইটিজের পুরো গ্যাং, মানে মাইকির ফুল গ্যাং এখানে চলে এসেছে, ভ্রামিং গ্যাং এরও সবাই চলে এসেছে, রুকোহারা টেন্ডার গ্যাংও সবাই চলে এসেছে। তো এরপর তখনই মাইকি অর্ডার দিয়ে দেয় সব গিলারে পিটা। তো এর ফলে যেটা হয়, 3 গ্যাং এর মধ্যে আবল তাবল ফাইট শুরু হয়ে যায়। তো তখন আমাদের কোকো জিজ্ঞাসা করে, মানে কোকো তো এখন মাইকির আন্ডারে কাজ করে, তো মাইকি চান আপনি কিছু করবেন না? তখন মাইকি বলে, না আমি কিছুই করবো না, আমি এই লড়াই সেনজুর হাতে ছেড়ে দিলাম। সেনজুকে তো চিনতে পেরেছো, মেয়ে লিডার, তার মানে মাইকির টিম হয়তো এখন রুকোহারা টেন্ডারের বিরুদ্ধে সেনজুর পক্ষে লড়াই করবে। আর এদিকে সাউথ বলে, তো আমার পুরনো টেনজু গ্যাং মেম্বাররা, চলো এই লড়াইয়ের জন্য আমরা ক্যান্টোম্যান যে মাইকিকে ভুলে যাই, আগে ভ্রামিং গ্যাংকে হারাই। তো তোমরা অনেকেই কিন্তু জানো, বর্তমানে রুকোহারাই টেন্ডাই গ্যাংয়ে টোকিও মানজি গ্যাং এর টপ লিডাররা কিন্তু রয়েছে, এমনকি ইজানার যে কাকুজো ছিল অনেক ডেঞ্জারাস, ও কিন্তু এই গ্যাংয়ে। তো রুকোহারা টেন্ডাই কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা অবশ্যই মনে রাখতে হবে। মানে মাইকির গ্যাং এর মোস্ট অফ দা পোলাপান এখন রুকোহারার হয়ে সাউথের সাথে কাজ করে। তো যাই হোক, এদিকে আমরা দেখি তাকিওমি, ভ্রামিং গ্রুপের ভাইস ক্যাপ্টেন, ও তো সবাইকে মেরে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে, তুই সাউথ হাসছিস কোন লজ্জায়? কিন্তু সেনজু জানে, ভ্রামিং গ্রুপের যে লিডার, যে সাউথ
তাকে আমাকে জানে মেরে ফেলবে, কারণ সাউথ অনেক বেশি শক্তিশালী। এবং আমি যদি তোমাকে বলি এই টোকিও রিভেঞ্জার্স এর সিজন 5 এর সবচেয়ে শক্তিশালী মাইকি, তারপর সাউথ, তারপর হচ্ছে এই মেজ সেনজু এবং ড্রাকেন সেনজুর পরে 4 নম্বরে রয়েছে। চিন্তা করো। তো যাই হোক, বুঝতেই পারছো যে সাউথ যদি মারাও যায় ভাই, সাউথ কত গ্যাঞ্জাম সামনের সৃষ্টি করবে। কিসাকির তো ক্ষমতাই ছিল না, খালি বুদ্ধি দিয়ে যা করেছে। আর সাউথ বুদ্ধির সাথে ক্ষমতা রয়েছে, তার সাথে টোকিও মানজি গ্যাং এর টপ লিডার রয়েছে। তো যাই হোক, এই কারণে তাকেউমেচিকে বাঁচানোর জন্য সেনজু সামনে এগিয়ে যেতে থাকে, বাট তখন ওয়াকাশা এসে ওকে আটকায় এবং বলে এই লড়াই তুমি নিজেকে জড়িও না। ওয়াকাশাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ওয়াকাশা আর হচ্ছে আরেকটা নাম ভুলে যাই, কিসের জন্য নাম, এত নাম মন থাকে নাকি। ওই যে ওয়াকাশা আর বেঙ্কাই একজোট হয়ে লড়াই করে। তো যাই হোক, এখানে ওয়াকাশা বলে তুমি নিজেকে এখানে জড়াবে না, এটা কোনো সাধারণ লড়াই হবে না, আজকে অনেক জীবন যাবে। আর কেন এত জীবন যাবে বুঝতেই পারছো, যে মারা গিয়েছে সে কোনো সাধারণ ছেলে ছিল না, সেটা ছিল ড্রাকেন। আর এরপর আমরা দেখতে পাই ওয়াকাশা তাকেমিচিকে বলে সেনজুর খেয়াল রাখো হানাগাকি তাকেমিচি। আর এরপর ও নিজেই লড়াই করার জন্য চলে যায়। আর এদিকে আমরা দেখি ওয়াকাশার সাথে তখন বেঙ্কেও লড়াই করার জন্য যায়, কারণ ওরা দুজনে একসাথে কাজ করে এবং ওদের দুজনকে সবচেয়ে বেস্ট ডুয়েল বলা হয়। যেমন স্মাইলিস, অ্যাংরি, হাইটাইনি ব্রাদার্স, সেরকম হচ্ছে বেনকাই আর ওয়াকাশা। এবং বেনকাই আর ওয়াকাশা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ডুও। কিন্তু সাউথের কাছে যাওয়ার আগেই তাকেওমিকে দেখা যায় রুকুহারার টেন্ডের সবাই ধরে ফেলে। তো তাকেওমি তখন রেগে সাউথকে জিজ্ঞাসা করে তুই কেন ড্রাকেনকে মেরেছিস? ও তো ভ্রামিং গ্রুপের কোনো অ্যাক্টিভ মেম্বারও ছিল না, তোর যদি কাউকে মারতেই হতো তুই আমাকে মারতে পারতি, আমি এই ভ্রামিং গ্যাং এর ভাইস ক্যাপ্টেন, তুই ড্রাকেনকে কেন মারলি? আর এরপর আমরা দেখি রুকুহারা টেন্ডার সবাই তখনও তাকেওমিকে ঘিরে রেখেছে। আর সাউথ তখন তাকেওমিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু যখনই সাউথ তাকেওমিকে একটা বিশাল পাঞ্চ করতে যায়, বেনকাই হাত দিয়ে ওর ঘুষি ব্লক করে দেয় এবং বেনকাই বলে তোর ঘুষি তোর দেহের সাইজ অনুযায়ী অনেক বেশি দুর্বল। আর তখন আমরা দেখি ওয়াকাশা সাউথের মাথায় একটা কিক মারে এবং বলে তাকেওমি অব্দি পৌঁছানোর পূর্বে তোকে আমাদের সাথে লড়াই করতে হবে। আর সাউথ তখন হাসতে থাকে আর বলে ব্ল্যাক ড্রাগনের ফার্স্ট জেনারেশনের মেম্বার, দ্য লেজেন্ডারি ব্ল্যাক ড্রাগনদের মেম্বারদের সাথে লড়তে বেশ মজা হবে। আর এর পরের দৃশ্যে আমাদের কাকুচোকে দেখানো হয়। কাকুচো মানে ওই যে ইজানার ডান হাত ছিল, গত সিজন 3 লাস্টে বেঁচে গেল। তো কাকুচো তখন ভাবতে থাকে মাইকি কিছু করছে না কেন, বাট তখন আমরা দেখি সানজু কাকুচোর উপর হামলা করে তরল দিয়ে, কিন্তু আমরা দেখি রেন্ডো আর রেন মানে হাইটাইনি ব্রাদার্স এসে কাকুচোকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে মজিজোকি, যে আর কি বর্তমানে রুকুহারা টেন্ডার হয়ে কাজ করছে, সাবেক টোকিও মানজি গ্যাং এর ক্যাপ্টেন, ও সবাইকে খুব বাজেভাবে মারছে। এটা দেখে ক্যান্টো মানজি এবং ভ্রামিং গ্রুপের মেম্বার অনেক ভয় পেয়ে যায়। আর আমরা দেখি ওয়াকাশা, বেঙ্কাই আর তাকেওমি মিলে রুকুহারার সবাইকে হারিয়ে দিয়েছে, একেবারে সব টেরি লাটাপাটা করে দিয়েছে। তো এটা দেখে সাউথ বলে হোয়াট এ গ্রেটেস্ট জো, হ্যাঁ তোমাদের নাম অনেক শোভা পায় তোমাদের উপর। আর তখনই সেনজু তাকেমিচিকে ওয়াকাশা এবং বেঙ্কাইয়ের ব্যাক স্টোরির ব্যাপারে বলে। সে জানায় ব্ল্যাক ড্রাগন হওয়ার পূর্বে ওরা দুজন আলাদা আলাদা গ্যাং এর লিডার ছিল। প্রথমে ক্যান্টো রিজিয়নে দুটো আলাদা পাড়া ছিল, একটা পূর্বে একটা পশ্চিম। তো ক্যান্টো রিজিয়নের পশ্চিম সাইডের যে গ্যাং ছিল তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে বানকাই। আর এই গ্যাং এ প্রায় 250 মেম্বার ছিল। যাই হোক, ওর নাম বানকাই বা বেঙ্কাই যেটাই বলি না কেন তোমরা বুঝে নিও, মানে ওই যে সাদা দাঁড়িয়ালাটা। আর ওদেরকে মোকাবেলা করার জন্য পূর্ব পাড়ার যে অনেকগুলো গ্যাং ছিল, 12টা গ্যাং, তারা ছোট ছোট গ্যাং ছিল, তখন তারা ওদেরকে প্রতিহত করার জন্য 12টা গ্যাং এক হয়ে বানকাইয়ের গ্যাংকে হারানোর চিন্তা ভাবনা করে। আর ওই গ্যাং এর নাম ছিল হচ্ছে কোডো র্যাঙ্গো। আর এই নতুন গ্যাংটার যে লিডার ছিল তাকে সবাই অনেক বেশি ভয় পেত, তার নাম ছিল হচ্ছে হোয়াইট প্যান্থার, যাকে আমরা এখন ওয়াকাশা নামে চিনি। তো এক সময় ওয়াকাশা আর বেঙ্কাইয়ের গ্যাং এর মধ্যে প্রচুর লড়াই হতো, কিন্তু মজার বিষয় হচ্ছে কেউ জানে না এই দুজনকে কে মিলিয়ে দিয়েছে এবং কিভাবে ওরা বন্ধু হয়ে গিয়েছে। তবে যতদূর ধারণা করা হয়, হয়তো এর পেছনে মাইকির ভাই শিনিচিরো সানো জড়িত রয়েছে, কারণ যেহেতু ব্ল্যাক ড্রাগন গ্যাংটা শিনিচিরো সানো, বেনকাই, ওয়াকাশা এবং ভ্রামিং গ্রুপের ভাইস ক্যাপ্টেন তাকুমির মানে ওদের 4 জনের মাধ্যমে তৈরি হয়েছিল। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ফাইটের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ওয়াকাশা আর বেনকাই সাউথের সাথে লড়বে। তো সাউথ পুরা পাগলা খেপা ওদের দুজনকে লড়াই করার জন্য ডাকে। তোরা দুজন যখন সাউথের দিকে লড়াই করার জন্য এগিয়ে যায়, তখন আমরা দেখি এখানে ব্যাটল শুরু হয়ে যায়। আর পরের চ্যাপ্টারে সাউথের পেছনের গল্প সম্পর্কে আমাদের বলা হয়। তবে এখানে একটা ফিলার দিয়ে সাউথের ব্যাক স্টোরি সম্পর্কে বলা হয়। তবে ওই ব্যাক স্টোরি এখানে বা আমরা যে ভিডিও ফলো করে এটা করছি সেখানে ইচ্ছে করে দেয়নি, তাহলে আজকের যে মেইন ভিডিও সেটার মজা নষ্ট হয়ে যাবে, ওটা সেপারেটলি পরে জানা যাবে আর কি। তো এরপর একটা ফাইটের দৃশ্য দেখানো হয় আমাদের। এটা হচ্ছে ফ্যানমেড একটা অ্যানিমেটেড ফাইট। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমি প্লে করে দিয়েছি, আমি মুখে বলছি আর ওই ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটা চলতে থাকুক। তো এখানে দেখতেই পাচ্ছ যে বানকাই আর ওয়াকাশার যে ডুয়েল, ওরা দুজন কিন্তু খুব ডেঞ্জারাস ভাবে সাউথকে পেটাচ্ছে, সেই লেভেলের পিটায়। কিন্তু তারপরও সাউথ হেরে না গিয়ে আবার উঠে দাঁড়ায়। ভাই সাউথ একটা মনস্টার এবং মার খেয়ে উঠে বলে এই ফাইটের ইচ্ছা আমি আটকে রাখতে পারছি না। আর মাইকি তখন সাউথকে দেখে বুঝতে পারে যে সাউথের সাথে মাইকির মতোই কোনো একটা কিছু হয়েছে, মানে মাইকির ভেতরে যেমন ডার্ক ইম্পালসিভিটি
অন্ধকার আবেগ প্রবণতা বা অন্ধকার ভয়ঙ্কর একটা কিছু ভেতর রয়েছে, সেই পাওয়ারটা সাউথের ভেতর রয়েছে। তো এরপর সাউথ ওয়াকাশা আর বেনকাইকে বলে তোমাদের কি মনে হয় আমি তোমাদের কাছে হেরে যাব? আর এই কথা বলার পরে আমরা দেখি যে সাউথ একেবারে একটা মনস্টার রূপান্তরিত হয় এবং চোখের মুহূর্তে ওয়াকাশ এবং বেনকাই দুজনকে নক আউট করে দেয়। আর এরপর সাউথ হাসতে হাসতে বলতে থাকে এটা হচ্ছে সাউথ যে কিনা ভায়োলেন্সকে ভালোবাসে, তার রক্ত শুধুমাত্র ভায়োলেন্স, শুধুমাত্র এটা একজনই বুঝতে পারবে, আর সেটা হচ্ছে মাইকি। কি মাইকি, তুমি এই ফিলিংস সম্পর্কে জানো তাই না? আর এরপর আমরা তখন দেখি তাকিওমি যে কিনা এতক্ষণ পর্যন্ত রেগেছিল, কিন্তু ও সাউথকে এখন ভয় পেতে শুরু করেছে, কারণ মুহূর্তের মধ্যে বেনকার ওয়াকাশাকে নক আউট করে দিয়েছে সাউথ। কিন্তু ওই মুহূর্তে আমাদের সবাইকে অবাক করে দিয়ে ব্রাহ্মিন গ্রুপের যে লিডার মে সেনজু সাউথের সামনে চলে আসে। আর সেনজু তখন ওয়াকাশা এবং বেনকাইকে বলে আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি তোমাদের এমন অবস্থায় দেখতে পারবো না। আর এরপর সেনজু সাউথকে বলে আমি নিজে তোমাকে হারাবো সাউথ। কিন্তু এই কথায় সাউথের কিছু যে আসে না, ওর সাইজ ছোট মোটো একটা মানুষ, লড়াইটা অনেকটা কার সাথে কার হতে যাচ্ছে, ডেমন স্লেয়ারের আমাদের প্রিয় শিনোবুর সাথে, মনে করো আপার মুন ওয়ান আমার সবচেয়ে ফেভারিট ডেমন কুকুশিবুর সাথে। তো যাই হোক, যেখানে সাউথকে ওয়াকাশা আর বেনকাই মিলে হারাতে পারেনি, সেনজু তাকে কিভাবে হারাবে? তো এখানে আর কিছু দেখানো হয় না। আর অন্যদিকে আমরা দেখি কাকুচো মাতুব্বরি করে গিয়েছে মাইকির কাছে এবং কাকুচো মাইকিকে বলে মাইকি আমার মনে হয় না তুমি শুধুমাত্র বসে থেকে লড়াই দেখবে। মাইকি তখন ঠান্ডা মাথায় বলে আমার প্ল্যান তো শুধুমাত্র এইটাই ছিল যে আমি লড়াইটা দেখবো, কিন্তু তুমি যেহেতু আমার সামনে চলে এসেছো। কাকুচো তখন বলে মাইকি আমার জীবনে শুধুমাত্র একটা ইচ্ছায় রয়েছে, সেটা হচ্ছে আমি তোমাকে হারাবো। তো কাকুচো তখন মাইকিকে উস্কাতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় 229 নম্বর চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার আমরা শেষ করেছি। এবার আমরা পরবর্তী 5টা চ্যাপ্টার সম্পর্কে জানবো এবং পরবর্তী 5টা চ্যাপ্টার তোমাকে হতবাক করে দেবে, তুমি যা যা কল্পনা করো নাই সেটা হবে। তবে মাঝখানে আমি একটা বিজ্ঞাপন দিতে চাই। সেই বিজ্ঞাপনটা হচ্ছে আমি মুখে মুখে বলে দিই, কোনো বিজ্ঞাপন প্লে করার দরকার নেই। আমি জাস্ট রিকোয়েস্ট করবো এডিটরকে এখানে লাগিয়ে দেওয়ার জন্য, বিজ্ঞাপনের ব্যাপারটা। আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখানে তুমি মাত্র 300-350 টাকা হলে সর্বনিম্ন তুমি একটা টি শার্ট কাস্টম ভাবে অর্ডার করতে পারবে তোমার নিজের ছবিতে বা যে কোনো কিছুতে, যে কোনো গ্রাফিক্স দিয়ে। এর সাথে আমাদের বেশ কিছু ঈদ কালেকশন উঠেছে, পাঞ্জাবি অমুক তমুক, এই সেই পেজে গেলে তুমি সব পাবে। পেজের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তুমি যদি আমাদের কাছ থেকে কিছু কেনো, বিষয়টা অনেকটা লটারির মতো। লটারির একটা অংশ থাকবে আমাদের কাছে, আরেকটা অংশ তোমাদের কাছে থাকবে। আর তারপর আমরা 3 মাস পরে, কোরবানি ঈদ যেদিন হবে ঠিক তারপর থেকে 3 মাস পরে আমরা ওটা লটারি করব। এবং আজকে যখন তোমরা এই ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো আমি ওই যে বাইকটা গিভওয়ে করব সেটা এতক্ষণে কিনে ফেলেছি এবং এটা পুরো ব্লগ করা হবে এবং তোমাদের দেখানো হবে। আইফোন, মোটরসাইকেল এবং যা যা আমরা গিফট করব সব অলরেডি কেনা হয়ে গিয়েছে। এখনো বেচা কেনার কিন্তু নাম নাই, ক্যাম্পেইনের শুরুতে আমরা কিনে রেখেছি, কারণ 3 মাস পরে দাম আরো বাড়তেও পারে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ক্যাম্পেইনটাতে তোমরা অংশগ্রহণ করবে, কারণ এটা বিশাল বড় একটা রিস্কি প্রজেক্ট আমাদের। আমি আশা করি তোমরা র্যান্ডম গ্রুপের যে পাগলা ফ্যান রয়েছে, আলামিন ভাইয়ের যে পাগলা ফ্যান রয়েছে, তারা সাহায্য করবে এই ক্যাম্পেইনটাকে সফল করার জন্য। কারণ বুঝতেই পারছো আমার তো ইউটিউব ক্যারিয়ার একেবারে শেষের দিকে চলে এসেছে। কই থেকে কই চলে এসেছে গত 5 বছরে, 3 বছরে দেখেছো। যখন আমি ফ্রি ফায়ারে ছিলাম তখন দেখতে র্যান্ডম ভিডিও চ্যানেলে ভিডিও দিলে 1,500,000-কে, 420-তে 300-কে, 200-কে। তো এই যে বর্তমান অবস্থা, আমার মনে হয় না আমি খুব বেশি দিন অ্যাজ এ ইউটিউবার হিসেবে টিকতে পারবো। তো এখনই তো আমার বিকল্প চিন্তা করতে হবে। তো আমি যেহেতু তোমাদেরকে এতদিন এন্টারটেইন করেছি, আমি তোমাদের কাছ থেকে এতটুকু আবদার করতেই পারি যে এই ক্যাম্পেইনে কষ্ট করে হলেও তোমরা সবাই অংশগ্রহণ করো। আর তোমাদের কোনো যদি অ্যাডভাইস বা সাজেশন থাকে সেটা ওই পেজে গিয়ে কমেন্ট করে তাদেরকে জানিয়ে দিও। তো চলো এবার আমরা পরবর্তী 5 চ্যাপ্টার সম্পর্কে জেনে আসি। তো এখন আমরা 230 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করছি, ঠিক আছে? তো একটু আগে কিন্তু আমরা দেখেছি কাকুচো মাইকির সামনে আসে এবং চিন্তা করো মাইকিকে কাকুচোর মতো একটা পার্সন উস্কায় লড়াই করার জন্য, আর অন্যদিকে সাউথের সাথে লড়াই করবে সেনজু। তো বুঝতেই পারছো মাইকি যদি একবার এই লড়াইয়ে ইনভলভ হয়, নিশ্চিত মাইকির সাথে সবার মোকাবেলা হবে। ও তো এখন পাগল হয়ে গিয়েছে, সবাইকে মেরে ফেলবে। এমনকি মাইকি এমন কাজ করতে পারে ভাই তুমি কল্পনাও করো নাই, কারণ ড্রাকেন মরে গিয়েছে, মাইকি অবশ্যই পাগল হয়ে গিয়েছে। তো যাই কি বিষয়টা শুরুতে আমরা দেখি সেনজু আর সাউথকে, আমরা দেখি তাকে আমি বারবার না করছে লড়াই করতে যেও না ওর সাথে। আসে সেনজুকে আটকে বলে দাঁড়াও সেনজু, তুমি সাউথকে হারাতে পারবে না। সাউথকে হারানোর দায়িত্ব আমাদের 3 জনের উপর ছেড়ে দাও। ওয়াকাশা, বেঙ্কা এবং তাকেমি 3 জন মিলে আবার লড়াই করবে। ফর্মার ব্ল্যাক ড্রাগনের ফার্স্ট জেনারেশন বা ফাউন্ডার অফ ব্ল্যাক ড্রাগন। কিন্তু সেনজু বলে তোমার মুখ বন্ধ করো তাকিওমি, আমি কখনো চাইনি এমন লড়াই হোক, আমি কখনোই চাইনি আজকে লড়াই হোক, কিন্তু আজকে যদি এখানে আমি লড়াই না করি তাহলে আমাদের ভ্রামিং আজকে এখানেই শেষ হয়ে যাবে। আর এই কথা বলে সেনজু আর বেশি অপেক্ষা না করে সাউথের উপর হামলা করে দেয়। বাট বুঝতে হবে এটা সাউথ সেনজুর হামলা খুব সহজে ব্লক করে সেনজুকে একটা ঘুষি মেরে পেছনে ফেলে দেয়। তবে আমরা দেখি সেনজু নিজেকে সামলে নেয়। আর তখন তাকিওমি বলে অনেক হয়েছে সেনজু, তুমি পারবে না, তুমি ওকাসা আর বেঙ্কাইকে আন্ডার এস্টিমেট করছো, তুমি এই ফাইট জিততে পারবে না। বাট তাকিমিচি তখন তাকিওমিকে বলে তুমি কি বলতে চাও তাকিওমি? তখন তাকিওমি তাকিমিচিকে বলে সেনজু আসলে একা কিছুই করতে পারে না। সেনজু আজকের পজিশনে এই কারণেই এসেছে কারণ ওর সাথে ব্ল্যাক ড্রাগনের ফার্স্ট জেনারেশনের সাপোর্ট ছিল, এই কারণে ভ্রামিং গ্রুপ এত দূর আসতে পেরেছে। আর তখন তাকিমিচি বলে তার মানে এখন তো দৃশ্য অনেক খারাপ হতে চলেছে, তার মানে কি সেনজুর একই অবস্থা হতে চলেছে? বাট সেনজু তখন বলে হ্যাঁ হয়তো আমি কিছুই না, তোমাদের
তোমাদের ছাড়া, কিন্তু তারপরে আমাকে লড়তে হবে অ্যাজ এ লিডার। আর এই কথা বলে সেনজো আবারও সাউথের উপর আক্রমণ করতে থাকে। আর তখন সাউথ বিশাল বড় একটা ঘুষি বানিয়ে বলে মরে যা ভ্রামিং। কিন্তু সেনজো ক্ষিপ্ত গতিতে সাউথের দিকে যায়। আর সেনজো মনে মনে ভাবে আমি কবে থেকে আমার পটেনশিয়ালটিকে আমি অ্যাভয়েড করছি, আমি কবে থেকে আমি নিজের শক্তিকে ইউজ করি না। আর তখনই ওপর থেকে সেনজোর উপর একটা লাইট ইমপ্রেস এসে পড়ে, মানে সেনজোর ভেতর পাওয়ার চলে আসলো। আর এ কারণে সেনজো এত ফাস্ট হয়ে যায় যে সে সাউথের ঘুষি সহজে আটকে দেয় এবং তারপর সাউথের মুখে একটা মরণ কিক মারে, যেটাকে বলে ব্রুটাল কিক। আর সাউথ তখন নিচে পড়ে যায়। তবে তখন সেনজোকে অনেক কুল লাগছিল ওই লাইট ইমপ্রেসের কারণে। আর এটা অ্যানিমেশন আকারে যখন আসবে ভাই নিশ্চিত থাকো সেনজোর উপর ক্রাশ খেয়ে যাবে। সরি যদিও সেনজো টম বয়, তবে না অবশ্যই টম বয় নয়, টম বয় হলো কি আর তাকেমিচিকে পছন্দ করতো। তো এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেটা আসলে তাকিউমির ফ্ল্যাশব্যাক ছিল। তো এখানে তাকিউমি আমাদের বলে ফার্স্ট ব্ল্যাক ড্রাগনের জেনারেশন পুরো জাপান শাসন করতো আর ওই টিমে আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। সবাই আমাকে ভয় পেত কারণ আমার সিদ্ধান্ত ডিসাইড করতো একটা ফাইট কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে। আর এর জন্যই কোনো ফাইটে আমরা হেরে আসতাম না। আর এই কারণে সবাই আমাকে নাম দিয়েছিল দ্য গড অব ওয়ার। কিন্তু এই ক্রেডিট এখন আর আমার নেই। আমি ছোটবেলা থেকে একটা সাধারণ বাচ্চা ছিলাম, নর্মাল বাচ্চা ছিলাম, কিন্তু আমার বাল্যকালের বন্ধু ছিল সানো শিনেচিরো। কিন্তু সানো শিনেচিরো এমন একটা পার্সন ছিল, ও আমাকে রহস্যময় ভাবে আকর্ষিত করতো ওর প্রতি, কারণ ও খুবই ভালো মনের মানুষ এবং দয়ালু ছিল। তবে ও কখনোই ওর চেয়ে কম শক্তিশালী কারোর সাথে ফাইট করতো না। ও কারোর উপর অত্যাচার করতো না। যদি ফাইট করতে যেত ওর চেয়ে শক্তিশালী বা অন্যায়ের প্রতিরোধ করতো। ও কখনো কোনো ফাইটে জয় হতে পারেনি। আর এই কারণে আমরা আদর করে ওকে দ্য উইক কিং বলতাম বা দুর্বল রাজা। এমনকি ওর সাথে যারা ফাইট করেছে তারাও শেষ অবধি সানোচিরো শিনোকে পছন্দ করা শুরু করেছে এবং অনেক ওর ফ্যান হয়ে গিয়েছিল। মানে বুঝতেই পারছো আমাদের তাকেমিচির সিনিয়র ভার্সন যেমন ব্যাংকার ওয়াকাশা দুজনেই সানোচিরোর উপর অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। আর এই জিনিসটা ওদেরকে এক করে দিয়েছিল। আর আমি তো সবসময় সানোচিরোর সাথেই থাকতাম। তো এমন সময় একদিন সানোচিরো আমাদের তিনজনকে নিয়ে একটা টিম বানায় এবং আমাকে বানায় ভাইস ক্যাপ্টেন। আর তখন থেকে সবাই আমাকে দ্য গড অফ ওয়ার বলে ডাকতো। আর এই নামের নেশা আমি পুরোপুরি ডুবে গিয়েছিলাম। কিন্তু আমাদের টিম মানে ব্ল্যাক ড্রাগন জাপানের নাম্বার 1 ইয়ং গ্যাং হয়ে যায়। আর তখন এই গ্যাং আরো ডেঞ্জারাস কিছু করতে পারে এই ভয়ে শিনেচিরো এই গ্যাংটাকে ব্যান করে দেয়। তবে ব্ল্যাক ড্রাগন ব্যান হওয়ার পরেও টাউনের সবাই আমাকে ভিআইপি ভাবে ট্রিট করতো। বলতে গেলে সবাই আমাকে কিং ভাবতো। আমি আরামের সাথে জীবনযাপন করতাম। দেখতেই পাচ্ছ আমার সাথে মেয়ে রয়েছে, মদ খাইয়ে দিচ্ছে, বিড়ি খাওয়িয়ে দিচ্ছে। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে আমার এই পাওয়ারটা আমার এই ইনফ্লুয়েন্সটা কমে যেতে থাকে। এর 5 বছর পরে আমি আবার ঋণ শোধ করতে ব্যস্ত হতে পারি, লাইফ নিয়ে ব্যস্ত হতে পারি। আর এরপর আমি জানতে পারি যে আমার ছোটবেলার বন্ধু শিনিচিরো মারা গিয়েছে। আর এরপর যখন আমি আমার জীবনের সবচেয়ে খারাপ পজিশনে ছিলাম তখন আসে সেনজো আমার লাইফে এবং সেই আমাদের ব্ল্যাক ড্রাগনের পুরনো টিম নিয়ে বানায় ভ্রামিং গ্যাং। আর এই টিমে আমি আবারও আমার সেই পুরনো পজিশন ভাইস প্রেসিডেন্ট ফিরে পাই। আর এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। সেনজো এখনো সাউথের সাথে লড়াই করছে। আমরা দেখি সাউথ নিচে পড়ে রয়েছে আর সেনজো ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখে তাকেও আমি কান্না করছে, কারণ ওর কাছে মনে হচ্ছে এই সবকিছু ওর ভুলের জন্য হচ্ছে। ও প্রপার প্ল্যান মাফিক কিছু করতে পারেনি। কিন্তু সেনজো বলে তাকেও আমি তুমি কেন টেনশন নিচ্ছ, যা মনে হয় তাই হোক, এর সকল দায়ভার আমি নেব। আমি তোমাদেরকে আটকাতে পারিনি, আমি তোমাদেরকে প্রোটেক্ট করতে পারিনি। আমার জন্য ড্রাকেন মারা গিয়েছে আর আমি ভ্রামিং এর লিডার হয়ে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। আর এর দায়ভার আমাকেই নিতে হবে। তো এখন যেটা করতে হবে আর যেটা করতে পারি সেটা হচ্ছে এই সাউথকে শেষ করা, এই রুকুহারা টেন্ডাই গ্রুপকে শেষ করা। কিন্তু তখনই আমরা দেখি সাউথ উঠে দাঁড়ায় এবং বলে অনেক সময় হয়েছে, অনেক দিন হয়েছে, আমি অনেকদিন মজা মতো একটা ফাইট করতে পারিনি। আজকের ফাইটে আমি অনেক মজা পেয়েছি। ধীরে ধীরে এই ফাইটটা আরো মজা হচ্ছে। আর হ্যাঁ আনম্যাচড সেনজু, আমি তোমাকে এই উপাধি দিলাম। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা কাকুচো আর মাইকেকে দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাই কাকুচো মাইকের উপর লাগাতার আক্রমণ করছে, বাট মাইকি একবারও কাকুচোর উপর আক্রমণ করেনি। এর কারণটা তো বুঝতেই পারছো, মাইকি ভেতর থেকে ভেঙে গিয়েছে, ড্রাকেন মরে গিয়েছে। তুমি বুঝতে পারছো এই সিরিজ শুরু থেকে যারা আমরা দেখছি আমরা জানি মাইকি ড্রাকেন কি, ইভেন দর্শকদের কাছে মাইকি ড্রাকেন কি। মাইকি ড্রাকেনের ডুও এই সিরিজের সবচেয়ে বেস্ট ডুও এবং টোকিও রিভেঞ্জার্স হিট কিন্তু তাকেমিচির জন্য হয়নি, মাইকি ড্রাকেনের জন্য হয়েছে। অফকোর্স অ্যাটলিস্ট আমি এটা মনে করি, এটা জাস্ট আমার ব্যক্তিগত অভিমত। তো যাই হোক, কাকুচো তখন বলে কি হয়েছে মাইকি, তুমি আমার সাথে লড়াই করছো না কেন? তুমি যদি লড়াই করতে না চাও তাহলে এখানে কেন এসেছো? চুরি পরে ঘরে বসে থাকবে? আমি তো তোমাকে অনেক সময় ধরে মারছি, মনে হচ্ছে এতে তোমার কিছুই হচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো মরা মানুষকে মারছি, বাট তোমাদের ধারণাও নেই এখন কি হতে চলেছে। এরপর আমরা দেখি মাইকি আনমনে বলে ওঠে কিনচিন কাকুচো, আমি ভেতর থেকে শূন্য অনুভব করছি, আমি শূন্য হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছে অন্ধকার আমাকে চারদিকে ঘিরে ফেলেছে। আর তখনই আমরা দেখতে পাই মাইকির চোখে খারাপ আবারও এখানেই ডার্ক ইম্পালসিভিটি শুরু হয়ে যায়। তো এখন কি হতে পারে চিন্তা করো। আর দৃশ্যের পরিবর্তন আমরা দেখি সেনজো আর সাউথের ফাইট এখনো চলছে। দেখা যায় সাউথ অনেক মজা পাচ্ছে সেনজোর সাথে লড়াই করে। আর সাউথ বলে এই ফাইট নতুন একটা রিদম, নতুন একটা তালের জন্ম দিয়েছে, আমি এই লড়াইকে সত্যি কন্টিনিউ করতে চাই। এই লড়াইটা অনেক মজার, আমি চাই না এই তালটা কখনো শেষ হোক, এই রিদম চলতে থাক, অনেক মজা লাগছে, আমি তো চাই সারা জীবনে লড়াই চলতে থাক। আর এই কথা বলে সাউথ সেনজোকে মেরে অনেক দূরে ফেলে দেয় এবং সেনজো এবার বাজেভাবে আহত হয়ে যায়। আর এদিকে তাকেমিচি সাউথের সামনে এসে পড়ে। আর এই কারণে সাউথ তাকেমিচিকে বলে হানাগাকি তাকেমিচি। আর এই কথা বলে তাকেমিচির কাঁধে হাত রাখে। আর সাউথ তাকেমিচির কাঁধে হাত রাখতেই তাকেমিচি একটা ফিউচারে ভিশন দেখতে
দেখতে পাই, সেটা হচ্ছে সাউথ নিচে পড়ে রয়েছে, খুব বাজেভাবে আহত, এবং তাকিমিচি ওর পাশে বসে কান্না করছে এবং বলছে সাউথ মারা গিয়েছে। তাকিমিচি তো অবাক হয়ে যায় যে সাউথ এত শক্তিশালী, সাউথ যাচ্ছে সেনজুর কাছে, কিন্তু এটা কেমন ভীষণ ছিল, সাউথের মতো একটা মনস্টার কিভাবে মরতে পারে, তোমরা কি আন্দাজ করতে পারছো কিছু? তো যাই হোক, সাউথের পর সেনজুর দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই আমরা দেখি কাকুচো উড়ে এসে সাউথের সামনে পড়ে। কে ফেলেছে বুঝতেই পারছো, এবং কাকুচো এখানে মারাত্মক ভাবে আহত। তুই বেটা কার সাথে পাঙ্গা নিয়েছিলি বুঝতে হবে। আর এই দিকে আমরা দেখি পুরো ডার্ক ইম্পালসিভিটি তো মাইকিকে ঘিরে ধরেছে, এবং মাইকি এখানে পুরো আউট অফ কন্ট্রোল, ও টোটাল আউট অফ কন্ট্রোলের মাথায় তার চেয়ে গিয়েছে। মাইকি ডাইরেক্ট সাউথের সামনে দাঁড়ায়, আর সাউথ তখন মাইকিকে অ্যাপ্রিসিয়েট করে বলে, ও সানো মানজিরো ওরফ ইনভিনসিবল মাইকি, তাহলে তোমার সাহস হয়েছে লড়াইয়ের ময়দানে আসার। বাট তখন তাকিওমি বলে কি হবে এখন? সেনজু তখন মাইকিকে ডাক দিয়ে বলে, আমার রাস্তা থেকে সরে যাও মাইকি, সাউথ আমার অপোনেন্ট। বাট মাইকি তখন সেনজুর দিকে ঘুরার বলে, সাউথের পর কি তুই মরতে চাস? আর তখন সেনজু ভয়ে চুপ হয়ে যায়। আর এরপর আমাদের একটা ফাইটিং এর দৃশ্য দেখানো হয়। মনে করো ইউটিউবে ফ্যানমেড অনেক এরকম ফাইটিং এর দৃশ্য হবে, ডাইরেক্ট ভিডিওটা তো আমরা প্লে করতে পারছি না, আর আমার ভয়েস ছাড়া শুধুমাত্র যদি ওই ভিডিওটা চলে অনেক বোরিং লাগবে তোমাদের কাছে। সিরিয়াসলি শুধু ভিডিও দেখতে তোমাদের মজা লাগবে না। আর ওই ভিডিওটুকের কোনো স্ক্রিপ্টও করা হয়নি, আমি ভিডিওটুক দেখছি আর ভিডিও সম্পর্কে বলছি, আমাদের ভিডিও এডিটর আমার কথার সাথে সাথে ওই ভিডিওটা পেছনে সেট করে দেবে। আমরা এখানে দেখতে পাই মাইকির যে আইকনিক কিক, একটা কিক খায় সাউথ, একটা কিক খেয়ে সাউথ মনে করো যে শেষ, এবং সাউথের অবস্থা দেখে তাকিমিচি চলে আসে সামনে। তাকিমিচি সামনে আসে সাউথকে বাঁচানোর জন্য, কারণ একটু আগে ভীষণ দেখেছে সাউথ মারা পড়বে, আর ওটা হয়তো মাইকির হাতে মারা পড়ছে। কিন্তু এখানে মাইকি তো গেছে পাগল হয়ে, ও তাকিমিচিকে ধরে হাতটা মস্কে ভেঙে দেয়, চিন্তা করো। আর মাইকি এখানে বলতে থাকে, আমি ভেতর থেকে খুব শূন্যবোধ করেছি, অন্ধকার আমাকে ঘিরে ধরেছে, এবং মাইকির চেহারা আমার স্পষ্ট কষ্ট দেখতে এবং চোখ দিয়ে সমানে পানি পড়ছিল। আর এইদিকে সাউথের এত অহংকার, এত হ্যাডাম, ওর তো ভয়ে কাম সারা ভাই। আর ওদিকে আমরা দেখি তাকিমিচির তো হাতটা ভেঙে দিয়েছে, বেচারা কান্নাকাটি করছে। আর এরপর মাইকি একটা কথা বলে, তুই ড্রাকেনকে মেরেছিলি। আর এই কথা বলে লাগাতার মনে করো সাউথকে ঘুষি মারতেই থাকে, ঘুষি মারতেই থাকে, মুখ একেবারে থেতলে দেয় মাইকি। আর তাকিমিচি এটা দেখে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই, ও ভয়ে দূরে বসেই থাকে। আর মাইকি সাউথকে শেষ করে আবার উঠে দাঁড়ায়। আর এরপর তাকিমিচি যায় সাউথের কাছে, যে দৃশ্যটা ও ভীষণে দেখেছিল সেটা সত্যি রিপিট হয়, সাউথ অ্যাকচুয়ালি হয়তো মারা গিয়েছে। সেনজুতে এই দৃশ্য দেখে পুরো শক। আবার এদিকে তাকিওমি, আই মিন ভাইস ক্যাপ্টেন অফ ড্রামিং, ও তো চিল্লায় বলতে থাকে, মাইকি তুমি এটা কি করলে, মানে মার্ডার করে ফেললে। মাইকি আরেকটা আপার কাট মেরে ওকেও অজ্ঞান করে দেয়। আর তাকিমিচি মাইকির এই দৃশ্য দেখে আরো ভয় পেতে থাকে যে ভবিষ্যতের মাইকি কি আরো ডেঞ্জারাস হতে চলেছে। তো মাইকি যখন আরেকটু গিয়ে ড্রামিং গ্যাপের যে ভাইস ক্যাপ্টেন তাকিওমিকে মারতে যাবে, তখন তাকিমিচি সামনে গিয়ে মাইকিকে বন্ধুত্বের সাহসে আটকাতে যায়। বাট এবার মাইকি ওকে ছুড়ে দূরে ফেলে মারে। তারপর মাইকি ভাই এমন কাজ করে ভাই যেটা আমি কল্পনা করিনি। আর এই দৃশ্য দেখে মাইকির যে খাস লোক, মাইকির ভাইস ক্যাপ্টেন আই মিন কোকো, ও মাইকিকে বলে, মাইকি তোমার মাথা কি ঠিক আছে, এটা তুমি কি করছো? বাট মাইকি জাস্ট কোকোর দিকে তাকে একটা কথাই বলে, আমার ভেতর খালি হয়ে গিয়েছে। আর তারপর গিয়ে মাইকি করে কি, তাকিমিচিকে ইচ্ছা মতো মুখের মধ্যে ঠিক যেভাবে সাউথকে মেরেছে সেভাবে থ্যাতলাতে থাকে। আর মাইকি যখন তাকিমিচিকে থ্যাতলাচ্ছিল, তখন তাকিমিচির মাইকির সাথে সকল ভালো স্মৃতিগুলো মনে পড়ে, যেটা খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল আর কি। আর এখানে হাই টাইনি ব্রাদার্স বা অন্যান্য যারা ছিল, তারা এই মার শুধুমাত্র দেখছিল, কেউ খুশি হচ্ছিল, কেউ ভয়ে কিছু বলতে পারছিল না। বুঝতেই পারছো মাইকি আউট অফ কন্ট্রোল। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় চোখ ফ্লাশ করছে, মানে হয়তো অপারেশন থিয়েটারে কার চোখ খুললো। আমরা দেখতে পাই তাকিমিচি হসপিটালে ওর জ্ঞান ফিরে এসেছে। আর ওকে হসপিটালে কিন্তু মাইকির যে ডান হাত কোকোই নিয়ে এসেছে। আর এখানে কোকো একটা কথাই বলে তাকিমিচিকে, তুমি যে মাইকিকে চিনতে এটা সেই মাইকি নয়। তো এখানে বুঝতে পারছো তার এত সুন্দর ভবিষ্যৎ ছেড়ে শুধুমাত্র মাইকিকে বাঁচানোর জন্য, মাইকিকে ঠিক করার জন্য দিতে এসেছে। বাট এই মাইকি কত ডেঞ্জারাস তুমি কি বুঝতে পারছো? তাকিমিচি কি আদৌ কিছু করতে পারবে? তো আমার এখানে আর কিছু বলার নেই। টোকিও রিভেঞ্জার্স আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি জানি না তোমরা কতজন এই ভিডিও দেখেছো, বাট যে কয়জন এই ভিডিওটা দেখেছো তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমি যেহেতু শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট এবং ইউটিউবের সবগুলোর অবস্থাই খারাপ, আর আমি যেহেতু লাইফে অন্য কিছু করে অভ্যস্ত নই, অন্য কোনো কাজ কাম করে মনে হয় না খেতে পারবো, তো এই জন্য আমার যে সেভেস 420 পেজটা ছিল, যেখানে আমি একসময় ফ্রি ফায়ার গেম খেলতাম, সেটার মধ্যে আমি ভ্লগ স্টার্ট করেছি। এবং আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাইকে ওই পেজটিতে ফলো দিয়ে আসো। আমি এরকম সাধারণত কখনো বলি না কাউকে, কিন্তু আমার মনে হয় এতটুকু সাপোর্ট তোমাদের করা উচিত, যাতে অন্তত দুস্থ শিল্পী হয় না মরি। আর ওইখানে কিন্তু একটা চমৎকার অফার চলছে, ওই পেজে গিয়ে দেখবে লাস্ট যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওতে আমি মিনি জিম সেটআপের গিভওয়ে করছি, এবং 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে সেখানে কমেন্ট করতে হবে। তো যেহেতু আজকেই 15 তারিখ, তো কি করা যায়, তোমাদের জন্য আমি 16 তারিখে লটারি করবো, একদিন টাইম বাড়িয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখে যাবে হচ্ছে আবার সেভেস 420 যে ভ্লগ পেজটা রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে ওই ভিডিওতে কমেন্ট করবে। ওখানে সব নিয়ম বলা রয়েছে কিভাবে কমেন্ট
কমেন্ট করতে হবে। আর আমি 16 তারিখে রাত 12টার সময় তাহলে লটারিটা করব এবং এর পরের ভিডিওতে আমি বলে দেবো যে কে উইনার হলো এবং তার বাড়িতে পুরো জিন সেটআপ চলে যাবে। আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে, তুমি যদি না পারো সৌরভকে দিয়ে এই ব্যাকগ্রাউন্ড আমি যেটা বললাম সেটা বোঝানোর জন্য। আর আবারও আরেকটা হাম্বল রিকোয়েস্ট, আমার পেজের লিঙ্ক সাবেস420 ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আমার পার্সোনাল যে ব্লগ পেজের লিঙ্ক, তোমরা সেখানে গিয়ে অবশ্যই একটু কষ্ট করে ফলো দিয়ে আসো। ধন্যবাদ।